নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আগের দিন জেনেছিলাম যে কী কী অ্যাবনর্ম্যালিটিস হতে পারে ইসিজিতে। মেনলি আমরা বলেছিলাম ওয়েভের কিছু অ্যাবনর্ম্যালিটি থাকতে পারে, কিছু রিদম অ্যাবনর্ম্যালিটি থাকতে পারে, হার্ট রেটের কিছু অ্যাবনর্ম্যালিটি থাকতে পারে। দেন চলে এসেছিলাম ইন্টারভেলস অ্যান্ড সেগমেন্টসের কিছু অ্যাবনর্ম্যালিটি। এছাড়া কিছু আলাদা স্পেশাল অ্যাবনর্ম্যালিটি রয়েছে, যেমন হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, পালমোনারি এম্বোলিজম, এরকম অনেক কেস রয়েছে। তো মেনলি আমরা এবারে এক একটা ওয়েভের অ্যাবনর্ম্যালিটিস জানবো, যে ওই ওয়েভের কী কী অ্যাবনর্ম্যালিটি রয়েছে এবং ওটা কিসের জন্য বা কী কারণে হয়ে থাকে। তার আগে আমাদের হার্ট রেট একটু জেনে নিতে হবে, যে আমরা ইসিজি গ্রাফেও কিন্তু আমরা, বা ইসিজি যে পেপারটা বা গ্রাফ যে পেপারটা, ওইখানেও কিন্তু আমরা হার্ট রেট ক্যালকুলেট করতে পারি। তো মেনলি কীভাবে ক্যালকুলেট করতে পারবো হার্ট রেট? তো আমরা জানি রেগুলার আমাদের হার্ট রেট 60, আমরা নর্মালি একটা রেঞ্জ ধরি 60 to 100 বিটস পার মিনিট। তো নর্মাল রেগুলার হার্ট রেট 60 to 100 বিটস পার মিনিট। তো আমরা কি জানি, প্রথমে আমরা বলেছিলাম যে আমরা একটা পেপারে আমরা কতগুলো লার্জ বক্স দেখতে পাবো, টোটালটা কতগুলো লার্জ বক্স একটা পেপার থেকে পাস করে, 300 লার্জ বক্স পাস করে, 300 লার্জ বক্স পাস করে, ঠিক আছে, 300 লার্জ বক্স পাস করে। তো আমরা এখানে মেনলি নর্মাল হার্ট রেট জানার জন্য আমরা কিভাবে এখানে করব, যে কাউন্ট দ্য টোটাল লার্জ বক্স ইন বিটুইন টু আর ওয়েভস, ঠিক আছে। তো মেনলি দুটো আর ওয়েভ, পি ওয়েভ দেন PR সেগমেন্ট দেন কিউ ওয়েভ আর ওয়েভ, ঠিক আছে। তো এরকম আবার এরকম এসছে, দিয়ে আবার এসটি সেগমেন্ট দেন টি ওয়েভ, দেন হচ্ছে আবার কিন্তু পি ওয়েভ আরম্ভ হয়েছে। তো একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের মধ্যে কতগুলো লার্জ বক্স আছে, সেখান থেকে আমরা কাউন্ট করে আমরা নর্মাল হার্ট রেট বের করতে পারবো। তো মেনলি আমরা নর্মালি ধরি যে দুটো আর ওয়েভের মধ্যে নর্মালি 4টা লার্জ বক্স থাকতে পারে। দুটো আর ওয়েভ, একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের ডিফারেন্সের ভিতরে 4টা লার্জ বক্স থাকতে পারে। তাহলে আমরা টোটাল লার্জ বক্স কত জানি, 300টা লার্জ বক্স। তাহলে 300/4, তাহলে কত বেরিয়ে গেল, 75। এটাই হচ্ছে আমাদের নর্মাল হার্টবিট। তাহলে আমরা নর্মালি এরকম আমরা হার্টবিট বের করতে পারবো, 75 বিটস পার মিনিট হার্ট রেট। আচ্ছা, আর এখন এই 4-এর যদি আমরা এখন লার্জ বক্স যদি 5-এর বেশি হয়, মানে দুটো আর ওয়েভের মধ্যে ডিফারেন্সে যদি 5টা লার্জ বক্স, 5-এর বেশি লার্জ বক্স থাকে, তাহলে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া। কেন ব্র্যাডিকার্ডিয়া? না, 300/5 করলে 60। তো আমরা জানি কি 60 নিচে গেলে ব্র্যাডিকার্ডিয়া, আবার 100-এর ওপরে গেলে ট্যাকিকার্ডিয়া। তো লার্জ বক্স যদি দুটো আর ওয়েভের মধ্যে লার্জ বক্স যদি 3-এর কম থাকে বা 3 থাকে, তাহলেই হচ্ছে ট্যাকিকার্ডিয়া। 300/3 = 100 বিটস পার মিনিট বা তার বেশি। তো এটা তো আমরা লার্জ বক্স থেকে ক্যালকুলেট করলাম হার্ট রেট। তাহলে স্মল বক্স থেকেও ক্যালকুলেট করা যায়। স্মল বক্স থেকে কীভাবে ক্যালকুলেট করা যায়? আমরা জানি কি একটা লার্জ বক্স মানে 5টা স্মল বক্স, একটা লার্জ বক্সের ভিতরে 5টা স্মল বক্স থাকে। তাহলে 300টা লার্জ বক্সের ভিতরে কতগুলো থাকবে, 300 × 5, তাহলে 1500 লার্জ বক্স স্মল বক্স থাকবে। তো এই স্মল বক্স থেকে আমরা ধরলাম, যেহেতু স্মল বক্স 1500, মানে 300 ছিল লার্জ বক্স, 1500 স্মল বক্স। তাহলে আমরা কি জেনেছিলাম, লার্জ বক্স 3-এর কম থাকলে আমাদের ট্যাকিকার্ডিয়া হতে পারে দুটো আর ওয়েভের ভিতরে। তাহলে স্মল বক্সে কতগুলো থাকবে, 15টা, 5 × 3 = 15। তাহলে 15 দিয়ে ভাগ করলে সেই 100 বিটস পার মিনিট বেরোচ্ছে ট্যাকিকার্ডিয়া। আবার 5 × 5 = 25, যদি 5-এর বেশি থাকে লার্জ বক্স, তার ভিতরে কতগুলো দুটো আর ওয়েভের মধ্যে কতগুলো স্মল বক্স থাকবে, 5 × 5 = 25টা, সেটাও হিসাব করলে 60 আসছে। তাহলে ব্র্যাডিকার্ডিয়া। তো হার্ট রেট কমে যাওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া, এই হলো। এখানে কিন্তু আমরা ইররেগুলার হার্ট রেটও কাউন্ট করতে পারি। একটা মেথড রয়েছে, সেই মেথডটাকে বলা হয় 6 সেকেন্ড মেথড। তো আমাদের তো
300টা লার্জ বক্স রয়েছে। তো মেনলি আমরা 6 সেকেন্ডে কতগুলো লার্জ বক্স বেরিয়ে আসছে ভেতর থেকে, 6 সেকেন্ডে কতগুলো লার্জ বক্স, 6 সেকেন্ড মেথড মানে 6 সেকেন্ডে কতগুলো লার্জ বক্স আসছে এবং ওই লার্জ বক্সের মধ্যে কতগুলো আর ওয়েভ আছে সেটা হিসাব করে মাল্টিপ্লাই করব 10 দিয়ে, তাহলে তখনই আমাদের হার্ট রেট বেরাবে এবং সেই হার্ট রেটটাই হচ্ছে ইররেগুলার হার্ট রেট। তখনই আমরা ইররেগুলার হার্ট রেট বের করব। তো নর্মালি আমরা কি জানি যে একটা লার্জ বক্স কত সেকেন্ডে বেরোচ্ছে, একটা লার্জ বক্স বেরোতে আমরা আগের দিন পড়েছিলাম 0.2 সেকেন্ডে বেরোচ্ছে। তো 5টা লার্জ বক্স বেরোচ্ছে 5 × 2 মানে 0.2 × 5, তাহলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড টাইম লাগছে। তো 6 সেকেন্ডে কটা লার্জ বক্স বেরোবে, 6×5 = 30টা লার্জ বক্স বেরোবে। তো 30টা লার্জ বক্সের ভিতরে কতগুলো আর ওয়েভ আছে সেটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের হার্ট রেট, ইররেগুলার হার্ট রেট বেরিয়ে যাবে। তো আমরা এখন আলোচনা করব পি ওয়েভ অ্যাবনর্ম্যালিটিস নিয়ে। পি ওয়েভ অ্যাবনর্ম্যালিটিস, তাহলে আমরা পি ওয়েভ কী জেনেছিলাম? পি ওয়েভ জেনেছিলাম হচ্ছে আমাদের আড়াই ঘর হয়, এখান থেকে শুরু হয়ে আড়াই ঘর, আমরা ম্যাক্সিমাম আমরা 3 ঘর ধরতে পারি। তাহলে একটা ছোট ঘর আমাদের কত সেকেন্ডে বেরোচ্ছে? 0.04 সেকেন্ডে। একটা স্মল স্কোয়ার বা স্মল বক্স, ঠিক আছে, 0.04 সেকেন্ডে। তাহলে আড়াইটা ঘর আমরা কত সেকেন্ডে করেছিলাম? 0.10 সেকেন্ডে। 0.10 সেকেন্ডে। তাহলে মেনলি 3 ঘর যদি ধরি তাহলে 3 × 4 = 0.12 সেকেন্ড। তো মেনলি আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই 3টে ঘর হিসেবে, তাহলে 0.12 সেকেন্ড, ঠিক আছে। তো এখন মেনলি এই যে ছোট যে স্মল বক্স এর ডায়ামিটারটা কত? 1 মিলিমিটার, ঠিক আছে। তো 1 মিলিমিটার ডায়ামিটার, তাহলে আড়াই ঘরের জন্য কত হবে? 2.5 মিলিমিটার। তো মেনলি এবারে আমরা এটা জেনে রাখলাম, এটা একটা মাথার মধ্যে আমরা একটা রাখলাম। পি ওয়েভ অ্যাবনর্ম্যালিটিসের মধ্যে কী কী দেখতে পারি? একটা হচ্ছে অ্যাবসেন্ট পি ওয়েভ। পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে বা খুব সামান্য পরিমাণে ফ্ল্যাট অবস্থায় থাকবে বা অ্যাবসেন্ট থাকবে। টল পি ওয়েভ, পি ওয়েভটা টল দেখি, টল মানে নর্মালি তো পি ওয়েভ এরকম থাকে, অনেক সময় আমরা এরকম পি ওয়েভ দেখি, টল পি ওয়েভ। আর কি দেখতে পাই? স্মল পি ওয়েভ দেখতে পারি। স্মল মানে হচ্ছে ওই স্মল পি ওয়েভ যে অ্যাবসেন্ট পি ওয়েভ অনেকটা এরকম, মানে অনেক সময় এরকম ফ্ল্যাট থাকে বা স্মল থাকে বা এরকম ছোটো থাকে বা অনেক সময় থাকে না, ঠিক আছে। তাহলে এটা স্মল পি ওয়েভ। আর কি? আর হচ্ছে ওয়াইড পি ওয়েভ। ওয়াইড মানে হচ্ছে চওড়া, ওয়াইড মানে হচ্ছে চওড়া, এরকম ওয়াইড পি ওয়েভ, ঠিক আছে। তো মেনলি আমাদের প্রথমে আমরা আসবো অ্যাবসেন্ট পি ওয়েভ। অ্যাবসেন্ট পি ওয়েভ, আমাদের অ্যাবসেন্ট পি ওয়েভের কিছু কারণ রয়েছে। একটা রয়েছে অ্যাবসেন্ট পি ওয়েভ কী কী কারণে হয়ে থাকে? একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর হচ্ছে হাইপারক্যালেমিয়া। এইসব কারণে আমাদের পি ওয়েভ কিন্তু অ্যাবসেন্ট থাকতে পারে। তাহলে প্রথমে আমরা চলে আসবো অ্যাট্রিয়াল ফ্লাটার। অ্যাট্রিয়াল ফ্লাটারে আমরা কি দেখবো না, অ্যাট্রিয়াল ফ্লাটার আমার কিসের জন্য হচ্ছে? অ্যাট্রিয়াম মানে অ্যাট্রিয়াম। তাহলে আমাদের এসএ নোড থেকে যখন কারেন্ট আসছে, আমরা তো জানি এসএ নোড থেকে এভি নোডে আসে, এভি নোড থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে বা পার্কিনসি ফাইবারে যাচ্ছে। তো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন সময় যদি আমাদের কোনো অ্যাবনর্ম্যালিটি থাকে, অ্যাট্রিয়ামের যে দেওয়াল, যদি ওখানে ওই দেওয়ালে কোনো অসুবিধে থাকে বা অ্যাবনর্ম্যালিটি থাকে, বা ওই দেওয়াল যদি প্রসারিত হয়, দেওয়াল যদি ফুলে যায়, বা অ্যাট্রিয়াম যদি এনলার্জমেন্ট হয়, তার কারণে কি হয়? ওই ইলেকট্রিক্যাল ইম্পালসটা কি হয়, মানে ওইখানে যে ইলেকট্রিক্যাল ইম্পালস এগুলো বিভিন্ন দিক দিয়ে যেতে থাকে এবং ওখানে একটা কি হয়, যদি ধরলাম এই অ্যাট্রিয়ামটা হচ্ছে এনলার্জ হয়ে গেল, তো এখানে কি হবে? এসএ নোড থেকে তো একটা যাচ্ছে, এবার এরা এবার এখানে নিজে থেকে অনেকগুলো রিএন্ট্রির কারেন্ট সৃষ্টি হবে, ইলেকট্রিক্যাল ইম্পালস সৃষ্টি হবে। এবার যখনই অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস সৃষ্টি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের কন্ট্রাকশন বেড়ে যাচ্ছে, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন। এবার অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন বেড়ে যাচ্ছে, এভি নোডের ওপর চাপ পড়ছে,
এবার এভি নোড নর্মালি কি করে, স্লোলি কন্ডাকশন করে, এখানে কি হবে ফাস্ট কন্ডাকশন করছে। তার জন্য আমাদের পি ওয়েভের পরে যে ইলেকট্রিক্যাল আইসো ইলেকট্রিক্যাল লাইন ওটা দেখা যাবে না। পি ওয়েভ কিন্তু তখন এরকম 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 করে, তারপরে আর ওয়েভ, তারপরে এরকম এই যে এই অ্যাপিয়ারেন্সে হতে থাকবে, এখানে কোনো আইসো ইলেকট্রিক লাইন থাকবে না। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নকে বলা হয় শো টুথ প্যাটার্ন। এটা দেখতে অনেকটা দাঁতের মতো হয়, শো টুথ প্যাটার্ন। এইখানে আমি একটা ছবি দিচ্ছি, এই ছবির মধ্যে ভালো করে এখানে দেখতে পারবেন যে এখানে একটা শো টুথ প্যাটার্ন দেখানো হয়েছে, তীর চিহ্নের মাধ্যমে শো টুথ প্যাটার্ন দেখানো হয়েছে, এখানে কোনো আইসো ইলেকট্রিক লাইন নেই। আচ্ছা, এরপরে চলে আসি যে এখানে হার্ট রেট কী হবে, বাড়তে, এতে তো প্রচণ্ড পরিমাণে কন্ট্রাকশন হতে থাকছে, ঠিক আছে। তো এখানে হার্ট রেট নর্মালি আমাদের নর্মাল হার্ট রেট কত 60 to 100, এখানে হার্ট রেট 200 বিটস পার মিনিট, 200-র কাছাকাছি, 150 থেকে 200 বা 200-র কাছাকাছি হয়ে যেতে পারে হার্ট রেট। এবং অনেক সময় অনেক সিমটমস নিয়ে আসবে, শর্টনেস অফ ব্রেথ, খুব জোরে জোরে হাঁপানি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, ঘাম দিচ্ছে, ঠিক আছে, তো পালপিটেশন হচ্ছে, তো এইগুলো নিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। তো এরপরে চলে আসবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি, ওই একই প্রসেস, ওই একই জিনিস, কিন্তু এখানে কন্ট্রাকশনটা মানে এখানে এভি নোডে কিন্তু আরও বেশি পরিমাণে অনেক ইলেকট্রিক্যাল লাইন আসছে, এবং এভি নোডে আরও যখন ইলেকট্রিক্যাল লাইন আসছে তখন এটা কিন্তু অ্যাট্রিয়াল ফ্লাটারের থেকেও অনেক বেশি কন্ট্রাকশন হচ্ছে, এবং যখনই বেশি কন্ট্রাকশন হচ্ছে পুরোটা কিন্তু কন্ট্রাকশন হচ্ছে না, এরকম এরকম করে কন্ট্রাকশন হচ্ছে, এবং খুব বেশি কন্ট্রাকশন আর কি, সব ব্লাড কিন্তু আমার ভেন্ট্রিকেলে যাচ্ছে না, কিছু ব্লাড অ্যাট্রিয়ামে থেকে যাচ্ছে, মানে কিছু ব্লাড কিন্তু অ্যাট্রিয়ামে থেকে যাচ্ছে, এবং সেখান থেকে ক্লট হওয়ার চান্স থাকে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার থেকে কিন্তু ক্লট হওয়ার চান্স থাকে ব্লাড অ্যাট্রিয়ামে। তো মেনলি এটাও সেম, এখানেও কিন্তু এখানে এরকম এরকম পি ওয়েভ এখানে অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে, এখানে পি ওয়েভ কী থাকবে, অ্যাবসেন্ট থাকবে। এইখানে পি ওয়েভের জায়গায় আমি যে বললাম পি ওয়েভ, এটা কিন্তু পি ওয়েভ না, এটা ফ্লাটারিং ওয়েভ, এটাকে আমরা বলি এফ ওয়েভ বা ফ্লাটারিং ওয়েভ। তেমনি এখানেও এরকম একটা পি ওয়েভটা এরকম একটা ফর্ম নেবে, প্রচণ্ড পরিমাণে ওই কারেন্টের জন্য রিএন্টার হচ্ছে অনেক কারেন্ট, তার জন্য এখানেও কিন্তু এফ ওয়েভ দেখা দেবে। এবং এখানে যেহেতু অনেক বেশি পরিমাণে কন্ট্রাকশন করছে, এখানে আরেকটু বেশি হার্ট রেট হবে, 250 থেকে 350 বিটস পার মিনিটও আমাদের হার্ট রেট দেখা দেয়। তো এরপরে আমরা চলে আসবো পি ওয়েভ আরেকটা কোথায় অ্যাবসেন্ট থাকতে পারে নর্মালি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া জিনিসটা কি আমাদের জানতে হবে। তো মেনলি তার আগে আমি এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা দেখালাম, তার একটা এখানে ছবি দেখাচ্ছি, এই যে ভালো করে দেখো, এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এখানে এইরকম এরকম মানে এফ ওয়েভ তৈরি হবে, এটাকে বলা হয় ফিব্রিলেটরি ওয়েভ। এবারে চলে আসি আমি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া জিনিসটা কি, সুপ্রা মানে কি ওপরে, তাহলে ভেন্ট্রিকল, তাহলে ভেন্ট্রিকলের ওপরের ট্যাকিকার্ডিয়া। তো মেনলি যখন ওই অনেকগুলো ওই এভি নোডে, আমাদের যে এভি নোড আছে, এভি নোডে যখন প্রচুর পরিমাণে যখন কারেন্ট আসছে, কি কি কারণে বলেছিলাম, প্রসারিত হওয়ার জন্য অ্যাট্রিয়াম বা এর কারণে, যখন এভি নোডে চাপ পড়ছে তখন কি হয়, যখন রিএন্টার করার চেষ্টা করে তখন কি হয়, মানে ধরলাম এটা এভি নোড, এটা এসএ নোড, এখানে প্রচুর পরিমাণে এভি নোডে চাপ পড়ছে, তখন কি হয়, এই এভি নোড ভেন্ট্রিকলি তো অনেক পাঠাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টো দিকে কিন্তু কারেন্ট ইম্পালস দিচ্ছে, ইলেকট্রিক্যাল ইম্পালস, মানে এসএ নোডের দিকে কারেন্ট ইলেকট্রিক্যাল ইম্পালস দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, আরও কন্ট্রাকশন হচ্ছে অ্যাট্রিয়াম, আরও ট্যাকিকার্ডিয়া, আরও হার্ট রেট বাড়ছে অ্যাট্রিয়ামের, ভেন্ট্রিকলের তো পাঠাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিপরীতেও পাঠাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টো দিকেও পাঠাচ্ছে অ্যাট্রিয়ামে, ঠিক আছে। তো সেটাকেই বলছি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তো এখানে এই ফটোর মাধ্যমে আমি দেখিয়েছি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এবং আরেকটা জিনিস, এই যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, এখানে পিওএফটা অ্যাবসেন্ট কেন হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে তো নিচের দিকে যাচ্ছে ভেন্ট্রিকলে, এবং আমরা জানি কি পিওএফ খুব পিওএফ থেকে যখন আমাদের পিওএফ মানে পিওএফ সৃষ্টি হয় কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এসএ নোড থেকে যখন এভি নোডে আসে তখন হচ্ছে আমাদের
সব অ্যাট্রিয়াল কন্ট্রাকশন শেষ হচ্ছে, এবং সেই সময় কী হয়, মডারেট কন্ডাকশন হয় এবং স্লো কন্ডাকশন হচ্ছে, এবং ভেন্ট্রিকেলে আসার সাথে সাথেই কী হচ্ছে, ফাস্ট কন্ডাকশন হচ্ছে। তো যেহেতু এখানে ভেন্ট্রিকেলে প্রচণ্ড পরিমাণে ইলেকট্রিক্যাল ইম্পালস আসছে, তার ফলে কি হচ্ছে, নর্মালি আমাদের কি হয়, আর ওয়েভ তৈরি হয়, ঠিক আছে। তো এখানে আর ওয়েভটা ন্যারো হয়ে যাবে, আর ওয়েভ ন্যারো হয়ে যাবে, কারণ এখানে অনেক পরিমাণে আসছে, তাড়াতাড়ি ভেন্ট্রিকেলও তাড়াতাড়ি কন্ট্রাকশন করছে, তার জন্য আর ওয়েভও তাড়াতাড়ি খুব ন্যারো হয়ে যাচ্ছে স্পেসটা, তার টাইম পিরিয়ডটা। তো নর্মালি এখানে এই আর ওয়েভের যে কিউআরএস কমপ্লেক্স তৈরি করছে, ওই কিউআরএস কমপ্লেক্সের তাড়াতাড়ি হওয়ার কারণে পিওএফটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, পিওএফটা ঢাকা পড়ে যাচ্ছে বা কভার্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রেও পিওএফ আমাদের অ্যাবসেন্ট থাকে। এইবারে আমরা চলে আসি ছবিতে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখানেও দেখা যাচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে পিওএফ অ্যাবসেন্ট থাকতে পারে, এবং আর ওয়েভগুলো দেখা যাচ্ছে খুবই ন্যারো, মানে কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে খুবই ন্যারো। আচ্ছা, এরপরে চলে আসি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কি না, যখন এভি নোডে আমাদের কারেন্ট যখন আমাদের এভি নোডে চলে আসে, যখন আমাদের এভি নোডে কারেন্ট চলে আসছে, ঠিক আছে। তো এভি নোড আমাদের এখানেও এভি নোড ফাস্ট কন্ডাকশন করছে, এবং ভেন্ট্রিকেলে যখন কারেন্ট চলে আসছে তখন কি হচ্ছে, ভেন্ট্রিকেল তো ফিল হচ্ছেই কারেন্টে অনেক বেশি, ভেন্ট্রিকেল কন্ট্রাকশন তো হচ্ছে অনেক বেশি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া তো হচ্ছে, কিন্তু কিছু ওয়েভ আবার ভেন্ট্রিকেল থেকে ওপরের দিকে চলে যাচ্ছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে গিয়ে ধাক্কা মারছে। তো ওই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে গিয়ে যখন ধাক্কা মারছে তখন কিন্তু খুব স্লো পরিমাণে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড তো আমার ইলেকট্রিক্যাল ইম্পালস পাঠিয়ে দিয়েছে অলরেডি, তখন কিন্তু অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কিন্তু আমার আর কন্ডাকশন নেই ওখানে। তো যখন আবার বিপরীত দিকে পাঠাতে শুরু করেছে কারেন্ট, তখন কি হয়েছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা বন্ধ হয়ে গেছে এবং আস্তে আস্তে কারেন্ট পাস করছে। তার জন্য এক্ষেত্রেও কি হয়, কিউআরএস কমপ্লেক্সটা এখানে নর্মালি ন্যারো হতে থাকে, এবং এখানে পিওএফটা ওই কিউআরএস কমপ্লেক্সের মধ্যে ঢাকা পড়ে যায় বা পিওএফটা অ্যাবসেন্ট থাকে। এছাড়া আমাদের হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রেও কিন্তু পিওএফ, যেটা পটাশিয়াম, আমাদের শরীরে যে পটাশিয়ামের যে পরিমাণটা যদি বেড়ে যায়, হাইপার ক্যালেমিয়া বলি, তো এই হাইপার ক্যালেমিয়ার জন্য কিন্তু পিওএফ অ্যাবসেন্ট থাকে। তো এই হচ্ছে পিওএফের অ্যাবসেন্ট পিওএফ। এরপরে চলে আসবো টল পিওএফ। টল পিওএফটা কি না, টল পিওএফ হচ্ছে, টল পিওএফকে আমরা বলি পি প্যালমোনালি। মেনলি কি হচ্ছে, টল পিওএফ কি হচ্ছে, মেনলি আমাদের এই যে ঘর আমাদের, ঠিক আছে। তো মেনলি এই যে ঘর 2.5 মিলিমিটার বলেছিলাম, 2.5 মিলিমিটার হচ্ছে আড়াই ঘর। তো এই আড়াই ঘরের বেশি যদি থাকে তাহলে আমরা বলি এটা টল পিওএফ, ঠিক আছে। তো মেনলি এটা আমি আসছি আর একটু ডিটেলসে। তাহলে এই টল পিওএফকে বলা হয় পি পালমোনালি, টল পিওএফকে বলা হয় পি পালমোনালি। তো পি পালমোনালি কী কী কারণে হয়, আমরা বলেছিলাম যে অ্যাবসেন্ট পিওএফ এই কারণে। পি পালমোনালি কী কী কারণে হতে পারে, রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফির কারণে হতে পারে। রাইট অ্যাট্রিয়ামে যদি হাইপারট্রফি হয় তাহলে রাইট অ্যাট্রিয়াম এনলার্জ হয়ে যাবে, তাহলে সেখানে কি হবে, খুব দেরিতে আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস পৌঁছাবে। তার জন্য কি হবে, পিওএফটা নর্মালের থেকে, আচ্ছা আমরা জানি কি যে এইটা হচ্ছে আমাদের পিওএফ, এটা আমাদের পিওএফ তৈরি করে। তাহলে পিওএফ আমাদের কি রিপ্রেজেন্ট করে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে। তো মেনলি আমাদের এটা হচ্ছে এর হাফ করে হচ্ছে রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, আর হাফ করে হচ্ছে লেফট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, তাহলে এখানে কি হচ্ছে, এখানে রাইট অ্যাট্রিয়ামটা আমাদের এনলার্জ হয়ে যাচ্ছে, তার ফলে এখানে কারেন্ট দেরিতে পৌঁছাচ্ছে, তো ওয়েভটা একটু বড় হয়ে যাবে, যে এইরকম তৈরি করবে। কিন্তু এখানে আমাদের লেফট অ্যাট্রিয়ামটা ঠিক আছে, তাই জন্য এখানে নর্মাল ওয়েভ থাকবে, লেফট অ্যাট্রিয়ামের ওয়েভটা নর্মাল থাকবে, শুধুমাত্র রাইট অ্যাট্রিয়ামের ওয়েভটা বাড়বে। তো এটাই রাইট অ্যাট্রিয়াম হাইপারট্রফিতে কি হচ্ছে, আমাদের রাইট অ্যাট্রিয়াম হাইপারট্রফি কারণে হতে পারে নর্মালি। এছাড়া কি হয় না, এছাড়া হচ্ছে ট্রাইকাস্পিড স্টেনোসিস। আমাদের ট্রাইকাস্পিড স্টেনোসিস, যখন ওই ট্রাইকাস্পিড ভালভটায় যখন অ্যাবনর্মালিটি থাকবে তখন কি হবে, রাইট অ্যাট্রিয়ামে চাপ পড়বে। যখনই রাইট অ্যাট্রিয়ামে চাপ পড়বে তখনই আমাদের রাইট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট বা হাইপারট্রফি হয়ে যাবে। টেট্রালজি অফ ফ্যালোট,
অ্যাজ ওয়েল অ্যাজ এটাও রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকেও রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হতে পারে। কি করে? টেট্রালজি অফ ফ্যালোড, এটা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। এখানে কি হচ্ছে, এখানে মেনলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে। তো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যত রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল তত বাড়ছে, মানে ওটা রিল্যাক্স হতে তত সময় নিচ্ছে। যত রিল্যাক্স হতে যত সময় নেবে, রাইট অ্যাট্রিয়ামে তত চাপ বাড়বে। রিল্যাক্স হতে যত সময় নেবে, রিল্যাক্স হতে যত সময় নিচ্ছে, তত আমাদের কিন্তু মানে ডায়াস্ট্রল মানে কি স্ফীত, ওটা রিল্যাক্স হতে যত সময় নিচ্ছে আমাদের অ্যাট্রিয়ামে কিন্তু চাপ বাড়ছে। তো তার জন্য কিন্তু রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হতে পারে। তো এটা গেল টল পি ওয়েভ। এরপরে আসবো স্মল পি ওয়েভ। স্মল পি ওয়েভটা কি? যে এক্ষুনি বললাম ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল ফ্লাটার, ফিব্রিলেশন, এখানে যে অ্যাবসেন্ট থাকে এটাই স্মল। এটা অনেক সময় স্মল দেখায়, মাল্টিপল দেখায়, ঠিক আছে। এই যে এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, যেটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে দেখা যায়, এগুলোর ক্ষেত্রে কিন্তু মাল্টিপল পি ওয়েভ, সো টু দ্য অ্যাপিয়ারেন্স, অনেকগুলো পি ওয়েভ কন্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, স্মল কোথায় হচ্ছে? স্মল হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে, স্মল হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে স্মল পি ওয়েভ। আর কোথায়? হাইপোক্যালিমিয়াতে স্মল পি ওয়েভ, সরি হাইপার ক্যালিমিয়াতে আমাদের স্মল পি ওয়েভ হচ্ছে। এই যে এক্ষুনি বললাম পি ওয়েভ অ্যাবসেন্টও থাকতে পারে, হালকা পরিমাণে থাকতে পারে, এটা হচ্ছে হাইপার ক্যালিমিয়াতে। আর অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা এরকম, এর ক্ষেত্রেও কিন্তু আমাদের স্মল পি ওয়েভ তৈরি হয় বা অ্যাবসেন্ট থাকে পি ওয়েভ। আচ্ছা, এরপরে চলে আসবো ওয়াইড পি ওয়েভ। ওয়াইড পি ওয়েভকে বলা হয় পি মাইট্রাল, যেটা বাইফেজিক হয়ে থাকে। পি ওয়েভটা অনেক সময় বাইফেজিক দেখায়, তাহলে ওই ওয়াইড পি ওয়েভ বা পি মাইট্রালের কে আরেকটা নামে বলা হয় বাইফেজিক পি ওয়েভ। কেন না? এর উল্টো। এখানে কি বলেছিলাম? এখানে বলেছিলাম রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফির কারণে এখানে ওয়েভটা বেড়ে গেছে, কিন্তু লেফট অ্যাট্রিয়াম ঠিক আছে। কিন্তু এখানে কি হয়, এখানে কি হয়, লেফট অ্যাট্রিয়াম হাইপারট্রফি হয়। লেফট অ্যাট্রিয়াম হাইপারট্রফির জন্য এখানে রাইট অ্যাট্রিয়ামের ওয়েভটা ঠিক থাকে, কিন্তু লেফট অ্যাট্রিয়ামটা এরকম বেড়ে যায়। তো এখানে কি হচ্ছে, এটা ওয়াইড হয়ে যাচ্ছে না, যত সময় লাগছে এটা ওয়াইড হয়ে যাচ্ছে। তো মেনলি এটা 3 ঘরের বেশিও যেতে পারে, এটা 3 ঘরের বেশিও যেতে পারে, বা 2.5 মিলিমিটারের বেশি হয়ে যেতে পারে, 2.5 ঘরের বেশি হয়ে যেতে পারে, 3 ঘর 3.5 ঘরও হয়ে যেতে পারে অনেক সময়। মেনলি 3 ঘরের বেশি যদি হয় তাহলে 12.12 সেকেন্ডের বেশি হয়ে যেতে পারে, সময় নিতে পারে। তো এটা সময় নেয়। তো মেনলি এই যে ওয়াইড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওয়াইডও হচ্ছে, আবার বাইফেজিক। পিওএফটা দেখা যায় আমরা নর্মালি পিওএফটা এরকম দেখি, কিন্তু এখানে বাইফেজিক, এই যে একটা ফেজ দুটো ফেজ, বাইফেজিক বা বাইফেজিক ওয়েভ, ঠিক আছে। তো এই গেল টোটাল পি ওয়েভ অ্যাবনর্ম্যালিটিস। এখন আমরা কিউ ওয়েভ অ্যাবনর্ম্যালিটি নিয়ে আলোচনা করব। কিউ ওয়েভ আমরা জানি কি, কিউ ওয়েভ হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, সেপ্টাল ডিপোলারাইজেশন, এইটা হচ্ছে আমাদের কিউ ওয়েভ। এই যে এইটা হচ্ছে আমাদের কিউ ওয়েভ। কিউ ওয়েভ মানে সেপ্টাল ডিপোলারাইজেশন। এখন নর্মালি আমাদের এটা ধরেছিলাম, আমাদের এইটা ধরি হার্ট, ঠিক আছে। তো মেনলি আমাদের এটা ছিল রাইট আর্মের দিকে এভিয়ার, এগুলো হচ্ছে সব লিম্ব লিডস। লিম্ব লিডস আমরা দুটো ফেজে ভাগ করেছিলাম, বাইপোলার লিডস, অগমেন্টেড ইউনিপোলার লিডস। তো মেনলি এইরকম করে চেস্ট লিডস থাকে V1, V2, V3, V4, V5, V6। আর এদিক করে থাকে হচ্ছে যে লিড 1, লিড 2, লিড 3, ঠিক আছে, 1, 2, 3 লিড এরকম। আর এইদিকে এরকম হচ্ছে AVR, AVL আর AVF ফুটের দিকে সবসময় পজিটিভ, আর এই দুটো হচ্ছে নেগেটিভ। এই দুটো পজিটিভ না, এই দুটো হচ্ছে নেগেটিভ, এই দুটো হচ্ছে নেগেটিভ। তো মেনলি আমাদের যখন এসএ নোড যখন অটোমেটিক আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে, যখন আমাদের সেপ্টাম ভেন্ট্রিকলে যখন আসছে, তখন কি হয়, অভিমুখটা হয় লেফট, অভিমুখটা হয় রাইট ওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, রাইট ওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড হয়। আচ্ছা, আমাদের নর্মাল কিউ ওয়েভ আমাদের কি কটা জিনিস থাকবে বা কটা জিনিস নিয়ে থাকবে, বা নর্মাল কিউ ওয়েভের আমাদের ভিতরে একটু ডিটেলসে আসবো যে নর্মাল কিউ ওয়েভের মধ্যে কী কী দেখা যায় না। নর্মাল কিউ ওয়েভ V5, V6, AVL 1। আচ্ছা, মোটামুটি চেস্ট লিডের মধ্যে V5 আর V6। আমরা চেস্ট লিড যদি ভালো করে দেখি, আমরা এই দিকে হচ্ছে আমাদের কি থাকে, মেনলি
আমাদের কিউএফটা কী কী নিয়ে গঠিত হচ্ছে সবসময় মনে রাখতে হবে, এর বিপরীতে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের এই দিকটা তৈরি হচ্ছে, মানে আমাদের সেপ্টাল যেহেতু তার বিপরীতে, মানে হচ্ছে এদিকে আসে নর্মালি, আমাদের কারেন্ট তো এদিকে আসার কথা, কিন্তু নর্মালি যাচ্ছে আমাদের এদিকে, অভিমুখটা হচ্ছে এদিকে। তাহলে নর্মালি এই লিডে কিন্তু আমাদের কিছু পাওয়া যাবে না, কিউএ পাওয়া যাবে বিপরীতের লিডসগুলোতে, যেদিক থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস ডাইরেকশন বিপরীতে রয়েছে। যেমন হচ্ছে এখানে V5 V6 এগুলো চেস্ট লিডের মধ্যে, আর লিম্ব লিডসগুলোর মধ্যে হচ্ছে লিডস 1 2, যেটা হচ্ছে আমাদের বাইপোলার লিম্ব লোডস, লিম্ব লিডস, আর হচ্ছে আমাদের কি থাকবে অগমেন্টেড লিডস। অগমেন্টেডের মধ্যে শুধু একটা থাকবে, যেটা হচ্ছে AVL। তাহলে কি কি লিডস নিয়ে গঠিত কিউএফ? V5 V6 AVL, লিড 1 লিড 2, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের যে কিউএফ, এই কিউএফ আমাদের ডেপথ কত, মানে কতটা ডেপথ মানে গভীরতা, এটা হচ্ছে 2 মিলিমিটারের বেশি। আমরা বলেছিলাম যে একটা ঘর মানে 1 মিলিমিটার, তো মেনলি নর্মালি একটা ঘর নিয়ে হচ্ছে আমাদের কিউএফ থাকবে। মেনলি বলেছে 2 মিলিমিটারের কম, ঠিক আছে। ডেপথ হচ্ছে 2 মিলিমিটারের কম, একটা ঘর নিয়ে থাকবে। ওয়াইড কত, মানে চওড়ার দিক দিয়ে কত, চওড়াও হচ্ছে আমাদের এক ঘর, ঠিক আছে। চওড়াও হচ্ছে আমাদের নর্মালি এক ঘর। এই যে 1 স্মল স্কোয়ার মানে হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার নিয়ে হচ্ছে কিউওয়েভের ওয়াইড বা চওড়া। আরেকটা জিনিস, 25% অফ আর ওয়েভ ইন সেম লিড, 25% অফ আর ওয়েভ ইন সেম লিড, ঠিক আছে। 25% মানে এই যে কিউ ওয়েভটা, এটা হচ্ছে যে 25% অফ আর ওয়েভের সাথে, এই যে 25% অফ আর ওয়েভ, এই কিউ ওয়েভটা হচ্ছে আর ওয়েভের 1/4, 25% মানে 1/4 অংশ, ঠিক আছে। 1/4 অংশ মানে এটা হচ্ছে সেম লিডে থাকবে, মানে ধরো লিড 1-এ আছে এইরকম, তো এটা 25% হয় এই যে কিউ ওয়েভটা আর ওয়েভের থেকে। এরপরে চলে আসবো, তাহলে এই কন্টেন্টস নিয়ে আমাদের কিউএফ গঠিত, মেনলি এই কন্টেন্টস অ্যাভেলেবল থাকা দরকার। তো এরপরে আমরা অ্যাবনর্ম্যালিটি চলে আসবো, কিউএফ অ্যাবনর্ম্যালিটি। তো কিউএফ অ্যাবনর্ম্যালিটি মেনলি প্যাথোলজিক্যাল কিউএফ বলি। প্যাথোলজিক্যাল কিউএফে কী হয়, আমাদের এই লিডগুলো চেঞ্জ হতে থাকে। তো নর্মালি আমাদের যে V5 V6 1 2, কখনো কখনো আমরা V4-এও দেখতে পারি, লিড 3-তেও দেখতে পারি, তো লিড চেঞ্জেস হবে। প্যাথোলজিক্যাল কিউএফ অন্যান্য লিডেও কিন্তু দেখা যেতে পারে। আচ্ছা, মোর দ্যান 1 লিড, এখানে কিন্তু একের বেশি লিডে কিন্তু প্যাথোলজিক্যাল কিউএফ দেখা দিতে পারে, ঠিক আছে। ডেপথ এখানে কিন্তু 2 মিলিমিটারের বেশি ডেপথ। এই যে এইটা এক ঘর, নিচের দিক দিয়ে বলছি ডেপথের দিক দিয়ে, এটা এক ঘর এটা 2 ঘর, তাহলে এক ঘর 1 মিলিমিটার 2 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটারেরও বেশি এরকম ডেপথ থাকবে কিউএফের। এরপরে কি না ওয়াইড, তো ওয়াইড তো হচ্ছে একটা স্মল স্কোয়ারের বেশি। এই যে একটা স্মল স্কোয়ার, এটা একটা স্মল স্কোয়ার, এটা দুটো, একটা স্মল স্কোয়ারের বেশি, এটা অনেকটা চওড়া হয়ে যাবে কিউএফটা। তো এগুলো কী কী কারণে হতে পারে, আরেকটা হচ্ছে এইটা 25%-এর বেশি, কিউএফটা 25% অফ আর ওয়েভ বা 1/4 অংশের বেশি। তো মেনলি এই কয়েকটা পয়েন্টস মনে রাখতে হবে। তাহলে কজ কী কী কারণে আমাদের প্যাথোলজিক্যাল কিউওয়েভ দেখা দিতে পারে, যে ডিপ কিউওয়েভ আর ওয়েভের সাথে আমাদের এরকম 25%-এর বেশি, ঠিক আছে। আর ওয়েভটা অনেকটা এরকম দেখা দিতে পারে। তো মোর দ্যান 1 লিডস, একের বেশি লিডসে থাকতে পারে, অন্যান্য লিডেও থাকতে পারে। তো মেনলি কী কজের জন্য হতে পারে, 1 নম্বর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে আমরা বলি হার্ট অ্যাট্যাক। আমাদের হার্টের কোনো মাসেলে যদি ধরলাম, আমাদের এইটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, ধর ভেন্ট্রিকুলার এই জায়গাটা, এটা তো আমাদের ভেন্ট্রিকলের একটা পার্ট দেখাচ্ছি, এদিকে একটা পার্ট রয়েছে। তো ভেন্ট্রিকলের এই জায়গাটা ধরলাম আমাদের ইস্কেমিক হয়ে গেছে, বা এখানকার যে সেলগুলো ডেথ হয়ে গেছে, মাসেলটা নেক্রোসিস হয়ে গেছে। তার জন্য কি হয়েছে, মানে এমআইয়ের জন্য এটা হচ্ছে মেনলি। এমআইয়ের জন্য যদি কোনো কারণে ক্লট হয়ে যায়, যদি সেখানে ব্লাড না পৌঁছায়, তো সেলগুলো কি হয়ে যায়, ডেথ হয়ে যায়। তো এখানে যে ইলেকট্রিক্যাল ইম্পালস আসার কথা, মেনলি আমাদের তো সেপ্টাম দিয়ে, এখান দিয়ে তারপরে এরকম যাচ্ছে, দিয়ে আমাদের বেসাল পার্টে যাচ্ছে। তো নর্মালি এখানে ইলেকট্রিক্যাল ইম্পালস কিন্তু
নিষ্ক্রিয় থাকে, অ্যাক্টিভেটেড থাকে না, তখন কি হয় এখানে আসার আগেই মানে এখানে যখন দিকে কিছু পাচ্ছে না তখন তারা আবার বিপরীত দিকে চলে যাচ্ছে, আবার সেপ্টামের দিকে ফিরে আসছে। তো মেনলি এই কারণের জন্য আমাদের প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ তৈরি হতে পারে। আর এইখানে এমআইয়ের ক্ষেত্রে কিউ ওয়েভটা কীরকম হবে, ডিপ কিউ ওয়েভ, মানে এখানে ডেপথটা 2 মিলিমিটারেরও বেশি হবে, ডেপথটা 2 মিলিমিটারের বেশি হবে। আর এছাড়া আর কী কী কারণ, কার্ডিওমায়োপ্যাথিতে দেখা দিতে পারে। কার্ডিওমায়োপ্যাথি সেই একই রকমভাবে কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভেন্ট্রিকল যদি আকারে বেড়ে যায়, ভেন্ট্রিকুলার যদি এনলার্জমেন্ট হয়ে যায়, তাহলে ওখানে প্রচণ্ড পরিমাণে আমাদের কি হয়, বেড়ে যায়, ইলেকট্রিক্যাল ইম্পালস বেড়ে যাচ্ছে। তো এই ইলেকট্রিক্যাল ইম্পালস যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু কিউ ওয়েভটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ তৈরি করছে। তো মেনলি এরকম আরেকটা লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এই যে বান্ডিল ব্রাঞ্চ, এই যে বান্ডিল ব্রাঞ্চ, এই যে বান্ডিল লেফট সাইডে পার্কিনজি ফাইবার যেটা, ওখানে যদি কোনো ব্লক থাকে তখনও কিন্তু প্যাথোলজিক্যাল, আমি এখানে একবার দেখিয়ে দিয়েছি, এটা মানেই তো বান্ডিল ব্রাঞ্চ। যদি এখানে কিছু ব্লক থাকে তাহলে কারেন্ট বিপরীত দিকে যাবে, সক্রিয় অঞ্চলের দিকে যাবে, নিষ্ক্রিয় অঞ্চল থেকে। তো সেই ক্ষেত্রে লেফট বান্ডিল ব্রাঞ্চের ব্লকের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ দেখা যায়। আচ্ছা, আমরা কিউআরএস কমপ্লেক্স অ্যাবনর্ম্যালিটি নিয়ে আলোচনা করব। কিউআরএস কমপ্লেক্স অ্যাবনর্ম্যালিটি হচ্ছে মেনলি আমাদের কিউআরএস কমপ্লেক্স আমাদের কি রিপ্রেজেন্ট করছিল, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন রিপ্রেজেন্ট করছিল, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তো তার মধ্যে আমাদের কিউ ওয়েভ সেপ্টাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর আর ওয়েভ মেজর ভেন্ট্রিকুলার পার্ট অফ ডিপোলারাইজেশন, অ্যান্ড এস ওয়েভ হচ্ছে বেজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমাদের শো করছিল। তো মেনলি আমাদের এই যে ওয়াইড কত থাকে আমাদের, মেনলি ওয়াইড মানে কি, দৈর্ঘ্যটা উপরের দিকে, তাহলে মেনলি আমরা একটা টোটাল ওয়াইড ধরে নিই 25 মিলিমিটার। তো 25 মিলিমিটার ওয়াইড ধরি, 25 মিলিমিটার ডিউরেশন কত, মানে কতক্ষণে আর ওয়েভ আমাদের কিউআরএস কমপ্লেক্স হচ্ছে বা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে, 0.10 সেকেন্ড, কারণ আড়াই ঘর মানে 0.10 সেকেন্ড। তো সেটাকে যদি আমরা রেঞ্জের মতো ধরে নিই তাহলে 0.08 টু 0.11 সেকেন্ড। তো এবারে চলে আসি আমাদের এই যে আইসো ইলেকট্রিক লাইন, এই আইসো ইলেকট্রিক লাইনের আমাদের লিড কী কী থাকে। আইসো ইলেকট্রিক লাইনের ওপরে পজিটিভ, নিচে নেগেটিভ। তো আইসো ইলেকট্রিক লাইনের পজিটিভ দিকে যে লিডগুলো থাকে, লিড 1, যেগুলো আমাদের লেফট সাইডের লিডগুলো, লিড 1 এভিএল, এভিএল মানে লেফট আর্ম, V5 টু V6 চেস্ট লিডস, তাহলে লিম্ব লিডস থাকে লিড 1 আর হচ্ছে এভিএল, আর চেস্ট লিডস V5 টু V6। আর নেগেটিভ দিকের যে লিডসগুলো থাকে সেগুলো হচ্ছে এভিআর রাইট আর্ম, V1 অ্যান্ড V2, ঠিক আছে, V1 অ্যান্ড V2। V3 আর V4 এ কখনো কখনো আমাদের পজিটিভ প্লাস নেগেটিভ, কখনো কখনো একটা লিডে, এই যে V3 আর V4 লিডে আমাদের নেগেটিভ প্লাস পজিটিভ ডিফ্লেকশন দেখা দিতে পারে এই কিউআরএস কমপ্লেক্সের মধ্যে, ঠিক আছে। তো মেনলি হচ্ছে আমাদের এইটা গেল। এখন কিউআরএস কমপ্লেক্স অ্যাবনর্ম্যালিটি কী কী ভাগে ভাগ করা হয়, একটা হাই ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স, লো ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স, ওয়াইডেন্ড কিউআরএস কমপ্লেক্স আর ন্যারো কিউআরএস কমপ্লেক্স। তো মেনলি হাই ভোল্টেজ মানে হচ্ছে কতটা ভোল্টেজ দিচ্ছে, কতটা কারেন্ট যাচ্ছে বা কতটা ওভারশুট করছে ওপরের দিকে, তাহলে কটা ঘর যাবে। মেনলি আমাদের 25 মিলিমিটার 25 ঘর আমরা ধরি, কিন্তু 25 ঘরের বেশি যদি চলে যায়, যদি একটা খুব বেশি ওভারশুট হচ্ছে, 25 ঘরের বেশি এরকম চলে যাচ্ছে, 25 ঘরের বেশি চলে যাচ্ছে, তখন আমাদের বা 25 আমাদের 1 মিলিমিটার মানে হচ্ছে একটা স্মল স্কোয়ার, তাহলে 25 মিলিমিটারের বেশি মানে 25টা স্মল বক্সের বেশি আমাদের এই কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট করছে, তখন আমাদের হাই ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স বলি। লো ভোল্টেজ মানে কি, লো ভোল্টেজ মানে হচ্ছে এখানে 5 মিলিমিটারের কম, 5 মিলিমিটার মানে 5টা স্মল স্কোয়ারের কম, সেটা শুধুমাত্র আমাদের চেস্ট লিডসের, এই 5 মিলিমিটার যেটা সেটা আমাদের লিম্ব লিডসের বাইপোলার যেটা লিডসগুলো রয়েছে 1 2 3 ওই লিডসে দেখা যায়। আবার 10 মিলিমিটারের কম দেখা যায় চেস্ট লিডসগুলো। তাহলে 25 মিলিমিটারের বেশি হলে হাই ভোল্টেজ, আর লো ভোল্টেজ দু ধরনের, 5 মিলিমিটারের কম যেটা লিম্ব লিডসের ক্ষেত্রে দেখা যায়, আবার চেস্ট লিডসের ক্ষেত্রে দেখা যায় 10 মিলিমিটারের কম।
10 মিলিমিটারের 5 মিলিমিটারের যদি কম হয় তাহলে 5টা স্মল স্কোয়ারের কম, 10টা স্মল স্কোয়ারের কম কম। তাহলে মেনলি এইসব ক্ষেত্রে আমাদের হাই ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স আর লো ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স। তাহলে হাই ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্সে আমি চলে আসি এবারে। হাই ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স যে ওভারশুট হচ্ছে এটা কোন কোন ক্ষেত্রে? যাদের হচ্ছে থিন চেস্ট, যারা একটু লিন থিন, তাদের ক্ষেত্রে কি হয়, ওদের যে হার্ট মাসেলগুলো আছে ওগুলো একটু কম থিন হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, থিন হওয়ার কারণে ওখানে বেশি কারেন্ট যায়, খুব বেশি পরিমাণে কারেন্ট যাচ্ছে, তাই জন্য ওভারশুট বেশি পরিমাণে হচ্ছে, কিউআরএস কমপ্লেক্স তৈরি হচ্ছে। আবার রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকল যদি এনলার্জড হয়ে যায়, কারেন্ট বেশি পরিমাণে যাচ্ছে, তো ওভারশুট বেশি পরিমাণে হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের। তো আরেকটা হয় হচ্ছে উল্ফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, কিছুক্ষণ আগে বলেছি, ওই সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু এরকম হাই ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স দেখা দেয়। লো ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স কী ক্ষেত্রে না, আমাদের শরীরে যখন জল জমে, জল জমে অ্যানাসার্কার ক্ষেত্রে, অ্যানাসার্কা মানে হচ্ছে আমাদের ফ্লুইড জমা শরীরে, বা এমআইয়ের ক্ষেত্রে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াম যে লেয়ারটা রয়েছে হার্টের, তার ইনফেকশনের জন্য কি হয়, পেরিকার্ডিয়াম লেয়ারে ইফিউশন হয়, পেরিকার্ডিয়াল লেয়ারে জল জমে। এছাড়া পেরিফেরাল ইডিমা ফিডিমা এগুলো থাকলে, হাইপোথাইরয়েডিজম মানে যারা একটু ওবেস পেশেন্ট মানে মোটা, তাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমে আমাদের ওয়েট গেইন হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের লো ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্স কী করে করছে না, মেনলি আমাদের শরীরে যখন, আমাদের শরীর তো একটা ভলিউম কন্ডাক্টর হিসেবে কাজ করে, শরীর নিজেই একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হিসেবে কাজ করছে। তো মেনলি যখন আমাদের শরীরে ইডিমা জমে বা জল জমে, তখন এই যে অতিরিক্ত তরল আমাদের যেটা, এরা কি করে, আমাদের ট্রান্সফার মানে ইলেকট্রিক্যাল যে রেজিস্ট্যান্সি এটা কিন্তু কমিয়ে দেয়। এরা কিন্তু মানে কি করে, জলের ভিতর দিয়ে কিন্তু কারেন্ট বেশি পরিমাণে যায়। তো যখন ইডিমা, হৃৎপিণ্ডের যে বৈদ্যুতিক সংকেতগুলো আছে বা ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো কী হয়, শর্ট সার্কিট হয়ে যায়। তার জন্য কি হতে পারে যে মেনলি যে পৃষ্ঠতলে মানে আমাদের যে হার্টের যে রয়েছে বা আমাদের যে ইলেকট্রোডগুলো রয়েছে, ওগুলো কিউআরএস কমপ্লেক্স তৈরি করার পরিবর্তে লো কিউআরএস কমপ্লেক্স তৈরি করছে। তো খুব বেশি পরিমাণে মানে তরলের ভিতর দিয়ে তো যাচ্ছে, এবার তরলটা কি করছে, তরলগুলো জমার কারণে ওই যে বৈদ্যুতিক আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা, ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওই তরলের ভিতর দিয়ে যে বৈদ্যুতিক ইলেকট্রোডগুলো যাচ্ছে, ওইগুলোর কারণে আমাদের হার্টের নিজস্ব যে ইলেকট্রিক্যাল যে ইম্পালস বা ইলেকট্রিক্যাল কারেন্টটা, ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে যে ওটা ওভারশুট হচ্ছিল কিউআরএস কমপ্লেক্স, এটা লো ভোল্টেজে হবে। তো মেনলি এখানে একটা ছবি দেখানো হয়েছে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ কিউআরএস কমপ্লেক্সে। এরপরে চলে আসি ওয়াইডেন্ড কিউআরএস কমপ্লেক্স। ওয়াইডেন্ড মানে হচ্ছে এখানে চওড়া, মানে ওয়াইড, কত সময় বলেছিলাম, 0.10, 0.08 টু 0.11 রেঞ্জ বলেছিলাম সেকেন্ড। এই ওয়াইড মানে 2.5 ঘর বা 3 ঘর আমরা ধরে রাখি। এই 3 ঘরের বেশি যদি কিউআরএস কমপ্লেক্স বা এরকম যদি একটা ওয়াইড শো করে কিউআরএস কমপ্লেক্স, তখন আমরা ওয়াইডেন্ড কিউআরএস কমপ্লেক্স বলি। তো মেনলি 3 স্মল স্কোয়ারের বেশি আর 0.11 সেকেন্ডের বেশি কী কী ক্ষেত্রে দেখা দিতে পারে, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, মানে রাইট ভেন্ট্রিকলের যে বান্ডিল ব্রাঞ্চ, পার্কিনসি ফাইবার অ্যান্ড বান্ডিল অফ হিটস, এখানে যদি কোনো ব্লক থেকে থাকে তাহলে কী হবে, ওখানে খুব দেরি করে পৌঁছাবে, ঠিক আছে। এবার দেরি করে যখন কারেন্ট পৌঁছাবে তখন এটা কী হবে, ওয়াইড হয়ে যাবে এবং একটু মানে ব্রড অ্যান্ড স্মল, ঠিক আছে, কারেন্ট খুব কম পৌঁছাচ্ছে। তো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর লেফট সাইডের বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াইড এন্ড কিউআরএস কমপ্লেক্স দেখা যায়। এরপরে চলে আসবো ন্যারো কিউআরএস কমপ্লেক্স। ন্যারো কিউআরএস কমপ্লেক্স কোথায় দেখা দেবে না, মেনলি আমাদের যখন অ্যাট্রিয়ামে যখন ফিব্রিলেশন পড়েছিলাম তখন কি হয়েছিল, অ্যাট্রিয়ামে ফিব্রিলেশনে মানে অতিরিক্ত কারেন্টের কারণে, অতিরিক্ত যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে অ্যাট্রিয়ামে যদি কোনো কন্ডিশন এমন একটা সৃষ্টি হবে যে এসএ নোড থেকেও কারেন্ট আসছে এবং বিভিন্ন ধরনের নিজস্ব কতগুলো
ওয়ে তৈরি করবে ইলেকট্রিক্যাল ইম্পালস, এবং প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল ইম্পালস এভি নোডে আসবে। এভি নোড তো স্মল কন্ডাকশন, এভি নোড থেকে তখন কী হবে, তাড়াতাড়ি কন্ডাকশন হয় ভেন্ট্রিকেলে আসবে। তো মেনলি এই যে ব্যাপারটা অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হচ্ছে, তারপরে কিন্তু আর ওয়েভ কিন্তু এরকম খুব তাড়াতাড়ি আর ওয়েভ তৈরি হচ্ছে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা কন্ট্রাকশনও হচ্ছে। তো এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর অ্যাট্রিয়াল ফ্লাটার মেনলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, মানে ভেন্ট্রিকুলের ওপরে ট্যাকিকার্ডিয়ার জন্য কিন্তু আর ওয়েভ এরকম ন্যারো তৈরি হচ্ছে, মানে কিউআরএস কমপ্লেক্স ন্যারো তৈরি হচ্ছে। তো মেনলি 3 স্মল স্কোয়ার, এখানে কী হবে, এই যে ওয়াইডটা এটা কমে যাবে, গেলে খুব তাড়াতাড়ি যখন হয়ে যাচ্ছে, এখানে কী হবে, 3টে স্মল স্কোয়ারের কম 2টো স্মল স্কোয়ার বা একটা স্মল স্কোয়ারের ভিতরে এটা তৈরি হবে, বা 2.5 ঘরের কমে তৈরি হবে মেনলি, বা 0.08 সেকেন্ডের কম হবে। ঠিক আছে, এটা কী কী ক্ষেত্রে দেখা যায় বললাম, একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর অ্যাট্রিয়াল ফ্লাটারের ক্ষেত্রে। তো মেনলি এখানে আমি 2 ধরনের ইসিজি দেখিয়েছি ছবিতে, ওয়াইডেন্ড কিউআরএস আর ন্যারো কিউআরএস। আচ্ছা, এখন আমরা টি ওয়েভ অ্যাবনর্ম্যালিটি নিয়ে আলোচনা করব। টি ওয়েভ মানে হচ্ছে এই যে এস ওয়েভ শেষ হলো, তারপরে একটা গ্যাপ আইসোইলেকট্রিক লাইন, দেন টি ওয়েভ। ঠিক আছে, তাহলে এসটি সেগমেন্টের এটা এসটি সেগমেন্ট, এস ওয়েভ শেষ হচ্ছে, টি ওয়েভ শুরু হচ্ছে, এসটি সেগমেন্টের পরেই হচ্ছে টি ওয়েভ আসে। তো টি ওয়েভটা দেখতে মেনলি স্মুথ রাউন্ডেড লাগে। তো টি ওয়েভ আমাদের কি রিপ্রেজেন্ট করছে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। নর্মালি আমাদের টি ওয়েভের যে ওয়াইডটা মানে হচ্ছে উচ্চতাটা, এটা কতটা ওয়াইড বলছি, সরি, টি ওয়েভের, হ্যাঁ টি ওয়েভের হচ্ছে এখানে মেনলি যে ওয়াইডটা এটা কতটা হবে না, এখানে মেনলি ওপরের দিকে যে উচ্চতা এটা হচ্ছে মেনলি 5 মিলিমিটার, মানে 5টা স্মল স্কোয়ারের কম, 5 মিলিমিটারের কম হবে লিম্ব লিডসের ক্ষেত্রে, 10 মিলিমিটারের কম হবে চেস্ট লিডসের ক্ষেত্রে। এটা নর্মালি হচ্ছে 5টা স্মল স্কোয়ারের কম থাকবে ওয়াইড লিম্ব লিডসের ক্ষেত্রে, আর চেস্ট লিডসের ক্ষেত্রে 10টা স্মল স্কোয়ারের কম থাকবে। তো নর্মালি এখানে কী লিডসে আমরা এখানে পজিটিভ লিডস দেখতে পারবো আর নেগেটিভ লিডস দেখতে পারবো। আইসোইলেকট্রিক লাইনের উপরে প্রত্যেকটা লিডেই আমরা কিন্তু পজিটিভ দেখতে পারবো, এক্সেপ্ট 2টো লিড বাদ দিয়ে, একটা হচ্ছে এভিআর রাইট আর্ম আর V1, এভিআর আর V1টা বাদ দিয়ে আমরা প্রত্যেকটা লিডে পজিটিভ লিডস মানে পজিটিভ ওয়েভ আমরা দেখতে পারবো, টি ওয়েভ। এখন টি ওয়েভের কি হতে পারে, টি ওয়েভ অ্যাবনর্ম্যালিটি কি হয় না, ইনভার্টেড টি ওয়েভ, টল পিকড অ্যান্ড টেন্টেড টি ওয়েভ, স্মল টি ওয়েভ আর বাইফেজিক টি ওয়েভ। এইরকম যদি আমাদের টি ওয়েভ অপোজিটে, মানে এইটা তো এস ওয়েভ হলো, এস ওয়েভ এসে আইসোইলেকট্রিক লাইন, দেন আমাদের টি ওয়েভ হয়, এটা যদি অপোজিটে থাকে তখন আমরা বলি টি ওয়েভ। তো টি ওয়েভ আমরা ইনভার্টেড টি ওয়েভ, ঠিক আছে, ইনভার্টেড টি ওয়েভ। তো ইনভার্টেড টি ওয়েভ মেনলি আরও 2 ধরনের আছে, তো মেনলি ইনভার্টেড টি ওয়েভ কাদের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপরে আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে হতে পারে, বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে থাকতে পারে, আর হাইপোক্যালিমিয়াতে পটাশিয়াম কম থাকলে তখন কিন্তু আমাদের এই ইনভার্টেড টি ওয়েভ দেখা দেয়। এই ইনভার্টেড টি ওয়েভ আরও 2 ধরনের আছে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ইনভার্টেড টি ওয়েভ আর অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে হচ্ছে ইনভার্টেড টি ওয়েভটা একদম সিমেট্রিক্যাল, আর অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে ইনভার্টেড টি ওয়েভ অ্যাসিমেট্রিক্যাল, এইটা এরকম, এইটা একটু বড় এইরকম, ঠিক আছে, অ্যাসিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল টি ওয়েভ কি কোন ক্ষেত্রে দেখতে পারবো আমরা, মেনলি সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনফিরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর ল্যাটারাল ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ওয়ালের যে ইনফার্কশনগুলো হয় সেই সব ক্ষেত্রে আমরা সিমেট্রিক্যাল টি ওয়েভ দেখতে পারবো, মানে ইনভার্টেড টি ওয়েভ। আর অ্যাসিমেট্রিক্যাল ইনভার্টেড টি ওয়েভ কোথায় দেখতে পারবো, অ্যাসিমেট্রিক্যাল ইনভার্টেড টি ওয়েভ দেখতে পারবো ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিসের জন্য হতে পারে, হাইপারটেনশনের কারণে হতে পারে। তো এটা কোন লিডে হয়, আমাদের লিম্ব লিডসের হচ্ছে এভিএল লিড 1 আর চেস্ট লিডসের V5 V6। একই রকমই আমাদের ল্যাটারাল ওয়াল মানে লেফট সাইডের ল্যাটারাল ওয়াল এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন কোন লিডে, লিড 1 এভিএল V5 V6, এই দুটো সেম কিন্তু সিমেট্রি আলাদা।
এই সিমেট্রিক্যাল, এটা অ্যাসিমেট্রিক্যাল ইনভার্সনের। তো মেনলি এটা আর অ্যান্টেরিয়র ওয়াল এমআই V2 to V6 দেখা দেয়, আর ইনফিরিয়র ওয়াল এমআই আমাদের দেখা দেয় হচ্ছে লিড 2, 3 আর AVF এর ক্ষেত্রে। তো এটা ডিটেলস আরও যখন আমরা এমআই পড়বো তখন জানবো। তো মেনলি এমআইয়ের ক্ষেত্রে আমাদের ইনভার্টেড টিওয়েভ দেখাতে এখানে কিছু ভাগ রয়েছে। আচ্ছা, এছাড়া কি আর কোনো জায়গায় ইনভার্সন পাওয়া যায় না? এমআই তো অনেক কারণে হতে পারে। কেউ হয়তো একটা পেন নিয়ে এলো, স্টেবল আমাদের অ্যানজাইনা পেন নিয়ে এলো। অ্যানজাইনা মানে হচ্ছে চেস্ট পেন নর্মালি। কোনো কী কারণে হতে পারে? অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হতে পারে, এমআইয়ের কারণে হতে পারে। তো পেন অনেক কারণে হয়। তো দেখা যায় আমাদের পেন হচ্ছে আমাদের নর্মালি স্টেবল অ্যানজাইনা আছে, আনস্টেবল অ্যানজাইনা আছে। তো স্টেবল অ্যানজাইনা কি না, দেখা যায় যে স্টেবল অ্যানজাইনায় চেস্ট পেনটা হচ্ছে আমাদের যখন আমরা রেস্ট করছি, ঠিক আছে, রেস্ট যখন করছি তখন দেখা যাচ্ছে পেনটা আর থাকছে না, পেনটা কমে যাচ্ছে। আবার যদি আমাদের চেস্ট পেন হচ্ছে আমরা রেস্ট নিচ্ছি, 15 মিনিটের বেশি রেস্ট নেওয়ার পরেও দেখা যাচ্ছে পেন কমছে না, তখন কিন্তু আমাদের আনস্টেবল অ্যানজাইনা, এটা স্টেবল না। তো মেনলি এই স্টেবল আর আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রেও কিন্তু আমাদের টি ওয়েভ ইনভার্সন দেখা যায়। তো টি ওয়েভ ইনভার্সন দেখার আগে আমরা কিছু হিস্ট্রি নেব, চেস্ট পেনটা কীভাবে কোনো রেস্টে কমে যায় কিনা, বা কাজ করলে বা আমাদের মানে রেস্টে হচ্ছে কিনা, বা এরকম আমরা জানি। আরেকটা আছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। তো এসটি সেগমেন্ট যখন পড়বো সেখানে এসটি এলিভেশন নিয়ে আলোচনা করব, এসটি এলিভেশন আর এসটি ডিপ্রেশন নিয়ে আলোচনা করব। তো এসটি নন এসটি সেগমেন্ট এলিভেশন মানে ডিপ্রেশন এসটি সেগমেন্টের। তো সেইখানেও আমাদের চেস্ট পেন হয়, টি ইনভার্সন দেখা যায়। সেখানে দেখা যাবে যে কোনো যে বায়োমার্কার্সগুলো আছে, যেমন ট্রপোনিন আই, কিছু বায়োমার্কার্স, আমরা কিছু এনজাইমিক বায়োমার্কার্স রয়েছে, সেগুলো আমরা টেস্ট করি যে এমআইয়ের জন্য, বা কোনো ক্লট থাকলে বা এমআইতে বা আমাদের এগুলো কিন্তু বাড়ে কমে। তো সেগুলো আরও ডিটেলসে এমআইতে পড়বো। তো মেনলি জানতে হবে যে স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, এসটি সেগমেন্ট এলিভেশন এমআইয়ের ক্ষেত্রেও কিন্তু টি ওয়েভ ইনভার্সন দেখা যায়। এখন আমরা চলে আসবো টল, পিকড অ্যান্ড টেন্টেড টি ওয়েভ। তাহলে টি ওয়েভের মধ্যে আমরা কি দেখলাম? টি ওয়েভের মধ্যে দেখলাম ফার্স্টে আমরা ইনভার্টেড টি ওয়েভ নিচের দিকে। আর কি অ্যাবনর্ম্যালিটি রয়েছে টি ওয়েভের? একটা রয়েছে টল টি ওয়েভ, একটা স্মল টি ওয়েভ, একটা বাইফেজিক টি ওয়েভ। এই টল টি ওয়েভের মধ্যে পিকড অ্যান্ড টেন্টেড টি ওয়েভ রয়েছে। পিক টি ওয়েভ, টল টি ওয়েভ কত না, টল টি ওয়েভের ভোল্টেজ কত ঘর উঠবে, যেটা হচ্ছে 5 মিলিমিটারের বেশি বা 5টা ছোট ঘরের বেশি লিম্ব লিডসদের ক্ষেত্রে, আর 10টা ছোট ঘরের বেশি চেস্ট লিডসের ক্ষেত্রে। মেনলি টল টি ওয়েভ কোন ক্ষেত্রে দেখা যায়? হাইপার ক্যালেমিয়া, হাইপার অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এ ট্রু পস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেগুলো হচ্ছে মেনলি V1 to V6 লিডে হয়। আচ্ছা, মেনলি এখানে এই যে হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে আমরা পিকড অ্যান্ড টেন্টেড টি ওয়েভ আমরা দেখি, কিন্তু এই হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে পিকড যে টি ওয়েভটা দেখি আমরা, এটা হচ্ছে সিমেট্রিক্যাল টি ওয়েভ, এটা হচ্ছে সিমেট্রিক্যাল টি ওয়েভ। এইখানে আমরা দেখিয়েছি একদম সিমেট্রিক্যাল, কিন্তু পিকড অ্যান্ড টেন্টেড, এখানে কোনো কোনো ব্রডনেস নেই, পুরো টেন্টেড টি ওয়েভ। তো সরি, আমি আর ওয়েভ দেখালাম ভুলে। এখানে হচ্ছে টেন্টেড টি ওয়েভ, এই যে টেন্টেড, এখানে হচ্ছে টেন্টেড টি ওয়েভ, ঠিক আছে, ওপরের দিকে একেবারে টেন্টেড টি ওয়েভ। তো মেনলি এর ক্ষেত্রে আমাদের কিউটি মানে হচ্ছে এই যে কিউ ওয়েভ, আর টি এটা হচ্ছে টি। তাহলে এখানে কিউটি ইন্টারভেলটা হচ্ছে শর্ট হবে। শর্ট মানে আমরা কিউটি ইন্টারভেল কত জানি? কিউটি ইন্টারভেল 0.40 সেকেন্ড বলেছিলাম। কিউ থেকে টির মধ্যে কতগুলো স্মল ঘর থাকছে? 10টা স্মল স্কোয়ার থাকছে। তো একটা স্মল স্কোয়ার হচ্ছে কত সেকেন্ড লাগছে? 0.04 সেকেন্ড পাস হতে, ইন্টু 10, 0.40 সেকেন্ড। তাহলে 0.40 সেকেন্ডের কম থাকলে শর্ট, কিউটি ইন্টারভেল শর্ট। আবার ব্রড অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ রয়েছে, সেটাও পিকড অ্যান্ড টেন্টেড, ঠিক আছে। তো মেনলি এটা হচ্ছে আমাদের ব্রড টি ওয়েভ, এই যে ব্রড টি ওয়েভ। তো এর ক্ষেত্রে কী হবে? স্পেসটা আরও বাড়বে, এবং কিউ আর টি ইন্টারভেলটা এখানে হচ্ছে লং হবে, প্রলং হবে।
মানে এখানে 0.40 সেকেন্ডের বেশি হবে। তাহলে কিউটি প্রলঙ্গেশন উইথ অ্যাসিমেট্রিক্যাল ব্রড টেন্টেড টি ওয়েভ, তার ক্ষেত্রে দেখা যায় হাইপার অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর সিমেট্রিক্যাল কিউটি শর্ট, মানে শর্ট কিউটি টেন্টেড পিক টি ওয়েভ দেখা যায় হচ্ছে হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে। এরপরে চলে আসবো আমাদের স্মল টি ওয়েভ। স্মল টি ওয়েভ মেনলি এই এরকম স্মল থাকবে, এখানে মাত্র 2 থেকে 3টের কম ছোট ঘর থাকবে, ছোট ঘর পাস করবে। এখানে 5টার বেশি, এখানে 3টে থেকে 2টোর কম ছোট ঘর 3 or 2 মিলিমিটার স্কোয়ার, যেটা স্কোয়ার বা স্মল স্কোয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের তার থেকে কম থাকবে। এটা কি ক্ষেত্রে দেখা যায়? হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে দেখা যায়, আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায়। হাইপোক্যালেমিয়া, হাইপোথাইরয়েডিজম। এরপরে আরেক রকমের অ্যাবনর্মালিটি হয় টি ওয়েভের, সেটা হচ্ছে বাইফেজিক টি ওয়েভ, মানে দুদিকেই। বাইফেজিক মানে হচ্ছে প্লাসের দিকেও যাবে, মাইনাসের দিকেও, ওপরের দিকেও উঠবে, আইসোইলেকট্রিক লাইনের ওপরেও যাবে, নিচের দিকেও যাবে, বাইফেজিক দেখা দেবে। তো মেনলি এখানে বাইফেজিক টি ওয়েভ হচ্ছে দুটো দেখা যায়, একটা হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে, একটা হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে দেখা যায়, আর একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে দেখা যায়। হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে এখানে আইসোইলেকট্রিক লাইনের নিচে আগে নামবে টি ওয়েভ। টি ওয়েভ হচ্ছে আইসোইলেকট্রিক নেগেটিভ দিকে যাবে, তারপরে পজিটিভ। প্রথমে নিচে নামবে, দেন ওপরে উঠবে। এটা হচ্ছে নিচে কেন নামবে? হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, নিচে আগে নামবে। আর এমআইয়ের ক্ষেত্রে এখানে ওপরে আগে উঠবে, দেন নিচে নামবে টি ওয়েভটা, মানে এটা পুরোটাই টি ওয়েভ। তো আইসোইলেকট্রিক লাইনের ওপরে আর নিচে, প্রথমে এটা ওপরে উঠবে, এমআইয়ের ক্ষেত্রে ওপরে উঠবে, আর তারপরে নিচে নামবে। তো মেনলি এটা হচ্ছে আমাদের ইসিজির টি ওয়েভের অ্যাবনর্ম্যালিটিস। এরপরে আমরা চলে আসবো এসটি সেগমেন্ট। এখন আমরা এসটি সেগমেন্ট নিয়ে আলোচনা করব, এসটি সেগমেন্টের অ্যাবনর্ম্যালিটি নিয়ে আলোচনা করব। এসটি সেগমেন্ট কী ছিল? ওই আইসোইলেকট্রিক লাইন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে অ্যান্ড ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের আগে যে আইসোইলেকট্রিক লাইন, এইটা ছিল টি ওয়েভ, রিপ্রেজেন্ট করেছিল ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আর এস ওয়েভ ছিল হচ্ছে আমাদের বেজাল পার্ট অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তার মাঝখানের যে আইসোইলেকট্রিক লাইন, ওটাই প্রেজেন্ট করে এসটি সেগমেন্ট। তো এই এসটি সেগমেন্ট আমাদের অ্যাম্পলিটিউড কত, মানে কতটা পরিমাণে এটা ইসিজি গ্রাফে দেখা যায়, 0.5 মিলিমিটার টু 2 মিলিমিটার ইন ইসিজি। এর মধ্যে লিম্ব লিডস হচ্ছে 1 মিলিমিটার হাইট, আর চেস্ট লিডস হচ্ছে 2 মিলিমিটার হাইট। এসটি সেগমেন্ট আমাদের কীভাবে অ্যাবনর্ম্যালিটি হয়? একটা হচ্ছে এসটি এলিভেশন হয়। এসটি এলিভেশন মানে হচ্ছে ওপরের দিকে। এই যে এসটি সেগমেন্টটা আইসোইলেকট্রিক লাইনের যদি ওপরের দিকে উঠে এইরকম একটা রিপ্রেজেন্ট করে, বা অনেক ক্ষেত্রে এই শেষ হলো আমাদের কিউ, এইটা শেষ হলো আমাদের কিউ, আর এস শেষ হওয়ার আগেই এরকম এসটা কী হয়? এলিভেশন হয়ে যায়, এসটি যেহেতু, তো এইরকম এলিভেশন শো করে। ঠিক আছে, তো মেনলি এরকম একটা এলিভেশন হয়, এটা উপরের দিকে হয়। ডিপ্রেশন আরেকটা কি প্রেজেন্ট করছে? এসটি ডিপ্রেশন। ডিপ্রেশন হচ্ছে এইটা হচ্ছে আমাদের কিউ আর এস নিচের দিকে এরকম করে, মানে এটা হচ্ছে আমাদের নিচের দিক থেকে উঠছে, তাহলে নিচের দিকে ডিপ্রেশন। তাহলে এসটি নিচের দিকে ডিপ্রেশন, নিচের দিকে নেমে যাচ্ছে, মানে নেগেটিভ দিকে। তাহলে এসটি ডিপ্রেশন, এসটি এলিভেশন। তো নর্মালি এসটি এলিভেশনের কজ কী রয়েছে? এসটি এলিভেশন হচ্ছে এসটি এলিভেশন এমআই, মানে এমআই একটা কজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটা কজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন কজ। আর নর্মালি এই যে নন এসটি এলিভেশন নয়, এমআই দু ধরনের হয়। একটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, ওপরের দিকে উঠে গিয়ে একটা এমআই ফর্ম করে, একটা নিচের দিকে। এটা আমি আরও ডিটেলসে আসছি। এটা এসটি ডিপ্রেশনের মধ্যে পড়ছে, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। এসটি সেগমেন্ট এলিভেশন এমআই লিড কোন লিডে দেখা যায়? মেনলি দেখা যায় V2 আর V3 লিডসে। আদার লিডসে কি দেখা যায়? মেনলি প্রিকর্ডিয়াল লিডসে দেখা যায় V2 V3। আদার লিডসে দেখা যায় কি না, আদার লিডসে 0.1 মিলিমিটারের থেকে বেড়ে যায়, এলিভেট হয়ে যায়। আর V2 V3 লিডসে 2.5 মিলিমিটারের বেড়ে যায়। এমনি নর্মালি আমাদের চেস্ট লিডসে ছিল হচ্ছে 2 মিলিমিটার হাইট,
ঠিক আছে, এটা এটা নর্মালি আমাদের যেটা ফর্ম করছে। এলিভেট হয়ে গেলে কত ঘর এলিভেট হবে এখানে? 2.5 মিলিমিটার প্রিকর্ডিয়াল লিডস। আর আদার্স যে লিডসগুলো চেস্টের সেটা হচ্ছে 1 মিলিমিটারের ওপরে ফর্ম করবে। তো এই গেল হচ্ছে আমাদের। এবারে আমরা চলে আসি এসটি এলিভেশন এমআই বলতে কি বুঝছি এখানে আমি শর্টে বলছি। এসটি এলিভেশন এমআই যখন আমাদের হার্টে এমআই ফর্ম করছে, মানে আমাদের হার্টের আর্টারিতে যখন ক্লট হচ্ছে এবং সেইখানকার সেল যখন ডেথ হচ্ছে, মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট বা নেক্রোস্ট হয়ে যাচ্ছে সেলসগুলো। আচ্ছা, এবারে যখন আমাদের এইটা করোনারি আর্টারি, এটা করোনারি আর্টারি, এখানে যদি পুরোপুরি ক্লট জমে গিয়ে ব্লাড ভেসেলসটা মানে ব্লাড চলাচল বন্ধ করে দেয়, তখনই আমাদের এসটি এলিভেশন এমআই দেখা যায়। আবার যদি আমাদের এই করোনারি আর্টারি যদি পার্সিয়ালি ব্লকড থাকে, কিছুটা ব্লক থাকে, বাদ বাকি অক্সিজেন ব্লাড পাস করছে, তখন আমাদের এসটি ডিপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, এসটি ডিপ্রেশন মানে এটা একটু আইসোইলেকট্রিক লাইনটা এটা পুরোপুরি রিল্যাক্সেশন হতে পারছে না, এটা হচ্ছে পুরোপুরি আমাদের চার্জড হতে পারছে না। ভেন্ট্রিকলে আমাদের পুরোপুরি যদি চার্জ না হতে পারে, আস্তে আস্তে চার্জ হয়, যেহেতু এখানে আস্তে আস্তে ব্লাড ঢুকছে, ব্লাড প্রবেশ করছে, অক্সিজেন ঢুকছে, তাই জন্য একটু নিচের দিকে নেগেটিভ রিফ্লেকশন হচ্ছে। আবার যখন আমাদের পুরোপুরি ব্লকড হয়ে যাচ্ছে, যখন ঢুকতেই পারছে না, তখন আরও টাইম এলিভেট করছে, নর্মালের থেকে বেড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেনলি এসটি সেগমেন্ট এলিভেশন এমআই অ্যান্ড নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। আর কি ক্ষেত্রে এসটি এলিভেশন হয়? এসটি সেগমেন্টের এলিভেশন হচ্ছে একটা হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ট্রমার কারণে হতে পারে। ইলেকট্রোলাইট মানে শরীরের যে লবণ, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর কমার কারণে কিন্তু আমাদের এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে। ট্রমার কারণে যদি হার্টে কোনো কারণে আঘাত লাগে বা কোনো ট্রমা হয়, সেই কারণে হতে পারে। তারপরে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, কনস্ট্রিক্ট পেরিকার্ডাইটিস মানে হচ্ছে যেটা বলেছিলাম যে পেরিকার্ডিয়ামের লেয়ারে যদি আমাদের ইনফ্লামেশন হয়ে যায়, যদি ইনফ্লামেশন হয়ে ওখানে জল জমে, এটাই পেরিকার্ডাইটিস, ইনফ্লামেশন হয়ে গেলে। তবে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, অ্যাকিউট মানে হচ্ছে ক্রনিক না, অনেক দিন ধরে না, হঠাৎ করে অ্যাকিউট পেরিকার্ডাইটিসে কিন্তু এসটি এলিভেশন দেখা যায়। আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলার, একটা হচ্ছে এখানে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। অ্যানিউরিজম মানে ভেন্ট্রিকুলার যে ভেসেলসগুলো, অ্যানিউরিজম মানে ব্লাড ভেসেলসে ক্লট বা ব্লাড ভেসেলস হচ্ছে ক্লট হয়ে যাচ্ছে বা কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে, তো অক্লুশন হয়ে যাচ্ছে, তো সেখান থেকেও কিন্তু এসটি এলিভেশন হতে পারে। আরেকটা হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, লেফট সাইডের পার্কিনসি ফাইবার অ্যান্ড বান্ডিল অফ হিটসে যদি ব্লক থাকে, তাহলে সেখান থেকেও এসটি এলিভেশন হতে পারে। এরপরে আমরা চলে আসবো এসটি ডিপ্রেশনে। আচ্ছা, এসটি এলিভেশন নিয়ে আলোচনা করেছিলাম, এখন হচ্ছে এসটি ডিপ্রেশনে আসি। এসটি ডিপ্রেশন হচ্ছে মেনলি আমরা বলেছিলাম যে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, এটা একটা এসটি ডিপ্রেশন, কারণ নন এসটি এলিভেশন মানে এসটি এলিভেশন হয় না, এখানে হচ্ছে আমাদের এসটি ডিপ্রেশন হচ্ছে। তো এসটি ডিপ্রেশন এমআই আমরা বলি। তো এখানে কি হচ্ছে মেনলি 0.5 মিলিমিটার গ্রেটার দেন 0.5 মিলিমিটার অ্যাট জে পয়েন্ট। এইখানে যে ডিপ্রেশনটা হচ্ছে নিচের দিকে, যে ডিপ্রেশন এখানে যে নিচের দিকে ডিপ্রেশনটা হচ্ছে অ্যাট জে পয়েন্ট মানে হচ্ছে আমাদের এই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে এস ওয়েভটা শেষ হয়েছে এবং আমাদের আইসোইলেকট্রিক লাইন শুরু হচ্ছে, সেই যে মিটিং পয়েন্টটা আমাকে বলি জে পয়েন্ট। তো আমরা দেখতে পাবো এই জে পয়েন্ট থেকেই আমাদের ডিপ্রেশন স্টার্ট হয়ে গেছে। মেনলি এইরকম হয় ব্যাপারটা। আইসোইলেকট্রিক লাইন মানে এখানে আমাদের এস ওয়েভ, ঠিক আছে, যেখানে মিটিং হয়েছে, ধরলাম এটা এরকম করে এলো, এসেই আমাদের ডিপ্রেশন হয়ে যাচ্ছে, এরকম ডিপ্রেশন হচ্ছে মেনলি, ঠিক আছে। তো এখান থেকেই যে ডিপ্রেশন হচ্ছে, জে ওয়েভ থেকে ডিপ্রেশনটা স্টার্ট হচ্ছে মেনলি। এবারে জে ওয়েভ থেকে স্টার্ট হচ্ছে এবং কত ঘর যাচ্ছে? 0.5 মিলিমিটার মানে হাফ অফ দ্য স্মল বক্স। আমরা জানি 1 মিলিমিটার মানে হচ্ছে একটা স্মল স্কোয়ার, তাহলে এখানে হাফ অফ দ্য স্মল স্কোয়ার এখানে নামছে জে পয়েন্ট থেকে। তো এটাই মনে রাখতে হবে, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআইতে এসটি ডিপ্রেশন হাফ অফ দ্য স্মল বক্স নামে জে পয়েন্ট থেকে, এবং দুটো লিডের বেশি থাকবে। এখানে ধর দেখা গেল V2, V3, V4 এই সমস্ত লিডে বা দুটো লিডে, যে কোনো দুটো লিডে আমরা এরকম ডিপ্রেশন দেখতে পারবো।
এছাড়া আমাদের আনস্টেবল অ্যানজাইনাতেও আমাদের এসটি সেগমেন্ট ডিপ্রেশন হচ্ছে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রেও হচ্ছে, অ্যাকিউট পস্টেরিয়র ওয়াল এমআইয়ের ক্ষেত্রে হচ্ছে। তাহলে কী কী ধরনের এমআইয়ের আমরা জানি? ওয়ালের অ্যান্টেরিয়র ওয়াল এমআই, ইনফিরিয়র ওয়াল এমআই, পস্টেরিয়র ওয়াল এমআই। তো এগুলো এই প্রত্যেকটার ক্ষেত্রে এমআইয়ের আলাদা, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা লিডসে হচ্ছে। তো মেনলি আমরা নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই আর আনস্টেবল অ্যানজাইনার যে ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন আমরা ভাগ করতে পারি। দুজনেই চেস্ট পেন নিয়ে এলো, দুটো পেশেন্ট চেস্ট পেন নিয়ে এলো, ঠিক আছে, দুজনের ক্ষেত্রেই চেস্ট পেন এবং দুটোই অ্যাকিউট করোনারি সিনড্রোম, করোনারি আর্টারি সিনড্রোম। তো মেনলি দুটোর ক্ষেত্রেই আমরা এসটি ডিপ্রেশন দেখতে পাচ্ছি। তো মেন আমরা ডিফারেন্স করব কি দিয়ে? আমরা এনজাইমেটিক একটা টেস্ট করব, আমরা ট্রপোনিন আই, ট্রপোনিন টি, এই টেস্ট করে আমরা দেখব আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে কার্ডিয়াক মার্কার যেটা, এই যে ট্রপোনিন আইটাই বললাম, এটা নেগেটিভ আসে, কিন্তু এমআইয়ের ক্ষেত্রে, এই নন এসটি এমআইয়ের ক্ষেত্রে কার্ডিয়াক মার্কার পজিটিভ আসে। তো এটাই হচ্ছে ডিফারেন্স করতে পারবো। ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কী হচ্ছে? আমাদের চেম্বারগুলো বড় হয়ে যাচ্ছে। তো চেম্বারগুলো যখনই বড় হয়ে যাচ্ছে আমাদের, আমরা কীরকম দেখতে পারবো না, এখানে দেখতে পারবো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা কীভাবে বুঝবো? এসটি ডিপ্রেশন তো হচ্ছে, এসটি ডিপ্রেশন তো হচ্ছে, কিন্তু এখানে টি ওয়েভ ইনভার্সানও পাবো। নর্মালি আমাদের টি ওয়েভ এরকম, আমরা ডিপ্রেশন হয়ে এরকম টি ওয়েভ পাই, ঠিক আছে, বা এর সাথে সাথেই আমরা এরকম ডিপ্রেশন হয়ে এরকম টি ওয়েভ পাই। তো নর্মালি এর ক্ষেত্রে কিন্তু এরকম করে ডিপ্রেশনই টি ওয়েভ, এরকম এই যে টি ওয়েভও আমরা এসটি ডিপ্রেশনের সাথে সাথে টি ওয়েভ ইনভার্সন পাবো। এই যে টি ওয়েভ, এই যে এস থেকে এখানে এ হলো ডিপ্রেশন এবং টি ওয়েভ ইনভার্সন। তো মেনলি ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে টি এসটি ডিপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ টি ওয়েভ ইনভার্সন আমরা পাবো। এরপরে ডিকক্সিন টক্সিসিটি। ডিকক্সিন কাদের ক্ষেত্রে দেওয়া হয়? ক্রনিক হার্ট ফেলিওরের পেশেন্টকে দেওয়া হয় আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টকে দেওয়া হয়। তো ডিকক্সিন কি করছে? আমাদের এই যে এসটি যে লাইনটা, এসটি যে সেগমেন্টটা, আইসোইলেকট্রিক লাইনটা ফর্ম করে, এটা নর্মালি আমরা ফিরে যাই যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প লাস্টে এসে ব্যালেন্স করেছিল। তো সেই লাইনটাকে আমাদের ক্রিয়েট করছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পে পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম ব্যালেন্স করে একটা লাইন রেস্টিং স্টেজে নিয়ে আসছে। তো নর্মালি ওটাই এসটি সেগমেন্ট রিপ্রেজেন্ট করছিল। তো এখানে কি হবে? ডিকক্সিন কি করছে? ওই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ব্লক করে দিচ্ছে। তো ওর জন্য কি হচ্ছে? এটা ডিপ্রেশন হয়ে যাচ্ছে নিচের দিকে, ওটা নিচের দিকে ডিপ্রেশন হয়ে যাচ্ছে এবং এই ডিপ্রেশনটা দেখতে অনেকটা টিক সাইজ, বলে রিভার্সেবল টিক সাইজ। মানে আমরা টিক দেখি কীরকম, এরকম টিক দেখি, তাহলে এটা রিভার্সেবল, মানে উল্টো দিকে এইরকম ডিপ্রেশন থাকবে। ডিপ্রেশনটা এইরকম নিচের দিকে আসবে, এরকম উঠবে, এরকম থাকবে, দিয়ে টি ওয়েভ সৃষ্টি করবে। তো মেনলি এইটা হচ্ছে টিক সাইজ, রিভার্সেবল টিক সাইজ। আর হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আমরা এসটি ডিপ্রেশন দেখতে পারবো। তো এটা গেল এসটি ডিপ্রেশন। আরেকটা জিনিস, এই ভেন্ট্রিকুলার যে হাইপারট্রফি বললাম, ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে তো আমরা দেখতে পারবো, এই যে বললাম টি ওয়েভ আমরা ইনভার্সন দেখতে পারবো। তাছাড়া আমরা এই ডিকক্সিন টক্সিসিটিতে টিক ওয়েভ তো আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো তার সাথে সাথে আমরা এই যে টি ওয়েভ ইনভার্সন বললাম, টি ওয়েভ ইনভার্সন আমরা কোথায় বললাম? ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। অ্যাকিউট পস্টেরিয়র ওয়াল এমআইয়ের ক্ষেত্রে আমরা জানি কি ইনফিরিয়র ওয়াল এমআইতে আমাদের এসটি এলিভেশন হচ্ছে আমাদের ইনফিরিয়র ওয়াল এমআইতে, লিড 2, 3 আর এভিআর, ঠিক আছে, লিড 2, 3 আর এভিআরের ক্ষেত্রে। তো মেনলি লিড 2, 3 আর এভিআরে আমাদের দেখা দিচ্ছে ইনফিরিয়র ওয়াল এমআই, কিন্তু আমাদের পস্টেরিয়র ওয়াল এমআইতে এসটি ডিপ্রেশন দেখা দিচ্ছে। তো এই এসটি ডিপ্রেশনটায় কি হয়? দেখা যায় যে এসটি ডিপ্রেশনে আর ওয়েভটা টল থাকে, টল অ্যান্ড প্রমিনেন্ট। এখানে আর ওয়েভ, যেমন এখানে আর ওয়েভটা দেখা যাবে ন্যারো, এরকম একটু ন্যারো হয়ে টল আর ওয়েভ অ্যান্ড দেন এসটি ডিপ্রেশন। তো এই গেল আমাদের এসটি ডিপ্রেশন। এরপরে আমরা পিআর ইন্টারভেলে আসব। এখন আমি পিআর ইন্টারভেল নিয়ে আলোচনা করব। পিআর ইন্টারভেল হচ্ছে পি ওয়েভের শুরু, পিআর সেগমেন্ট ছিল আলাদা, পিআর ইন্টারভেল আলাদা। তো পি ওয়েভের শুরু থেকে আর ওয়েভ পর্যন্ত
আমাদের আর ওয়েভ, ঠিক আছে, আর ওয়েভ পর্যন্ত মেনলি আমরা পিআর ইন্টারভেল ধরি। আর ওয়েভ মানে হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করছে মেজর পার্ট অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন প্লাস এভি নোডাল কন্ডাকশন, যেটা আইসোইলেকট্রিক লাইন, অ্যান্ড স্টার্টিং অফ মেনলি স্টার্টিং মানে হচ্ছে এখানে মেনলি সেপ্টাল ডিপোলারাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ মেজর পার্ট অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এই পুরো অংশটা যতক্ষণ সময়ের মধ্যে হচ্ছে সেটাই হচ্ছে পিআর ইন্টারভেল। তো মেনলি আমরা পিআর ইন্টারভেল আমরা দেখেছিলাম আড়াই ঘর, মানে হচ্ছে 0.10 প্লাস 0.10, মানে 0.10 প্লাস 0.10, 0.20 সেকেন্ড টাইম লাগে পাস হতে। তো মেনলি আমরা একটা রেঞ্জ ধরে নিয়েছি 0.12 টু 0.20 সেকেন্ড, মানে আড়াই ঘর 3 to 5 স্মল স্কোয়ার বক্সের মধ্যেই নর্মালি থাকে। তো আমরা পিআর ইন্টারভেলে কী কী অ্যাবনর্মালিটি দেখি? মেনলি দেখি পিআর ইন্টারভেল প্রোলংগেশন, মানে অনেকটা পিআর ইন্টারভেল অনেক সময় ধরে হচ্ছে। আবার শর্ট পিআর ইন্টারভেলটা কিছুক্ষণ মানে কম সময়ের মধ্যে মানে ইন্টারভেল হচ্ছে, মানে এভি নোড, এই যে আইসোইলেকট্রিক লাইন এভি নোডের মধ্যে দিয়ে তাড়াতাড়ি হচ্ছে যাচ্ছে, সেই সময় আমরা দেখতে পারি মেনলি। আর কি না, আর দেখি ভ্যারিয়েবল পিআর ইন্টারভেল, মানে একটা ইসিজি গ্রাফের ভিতরে আমরা পিআর প্রলংগেশনও দেখব, শর্ট পিআর ইন্টারভেলও দেখব। তো মেনলি পিআর ইন্টারভেল প্রলংগেশন মানে হচ্ছে 0.20 সেকেন্ডের বেশি বা 5টা স্মল স্কোয়ার বক্সের বেশি সময় যদি পিআর ইন্টারভেল থাকে সেটাকে পিআর ইন্টারভেল প্রলংগেশন বলি। মেনলি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে, ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাকিউট রিউম্যাটিক কার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, হেমোক্রোমাটোসিস মানে আয়রন ডেফিসিয়েন্সি, তো এগুলোর ক্ষেত্রে মেনলি এখানে হচ্ছে আয়রন যখন স্টোর হতে থাকে, হাইপোক্যালেমিয়া, কুইনিডিন বলে যে ওষুধটা পাওয়া যায় বা ড্রাগ, তার টক্সিসিটি হলে পিআর প্রলংগেশন দেখতে পারবো ইসিজিতে। আচ্ছা, মেনলি এই পিআর প্রলংগেশন তো হলো, মেনলি এবার চলে আসবো হচ্ছে শর্ট পিআর ইন্টারভেল। তো শর্ট পিআর ইন্টারভেল হচ্ছে আমরা 0.12 সেকেন্ড, 0.12 সেকেন্ডের কম বা 3টে ছোট ঘরে বা 3টে স্মল স্কোয়ারের কম বক্স আমরা দেখব পিআর ইন্টারভেল রয়েছে। এই যে এইখানে দেখালাম, এইটা হচ্ছে পি ওয়েভ, এইটা হচ্ছে এরকম বেশি দিয়ে শুরু হচ্ছে আমাদের কিউ ওয়েভ। তো মেনলি এই যে ডিউরেশন অনেক বেশি সময় লাগছে, নর্মালি তো আমাদের এইটুকু সময় লাগে, তো এটা বেশি সময় লাগছে। তাহলে এখানে হচ্ছে পিআর ইন্টারভেল প্রলংগেশন, এরকম ইসিজি দেখতে পারবো। আবার শর্ট যদি থাকে এইরকম পি ওয়েভ দিয়ে একটুখানি দিয়ে কিউ ওয়েভ স্টার্ট হয়ে যাচ্ছে। তো মেনলি উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমের ক্ষেত্রে আমরা শর্ট পিআর ইন্টারভেল দেখতে পারবো। আরেকটা রয়েছে অ্যাবনরমালিটি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল পিআর ইন্টারভেল, মানে একটা ইসিজির গ্রাফের মধ্যে এই যে এটা পি ওয়েভ, এই পিআর ইন্টারভেল প্রলংগেশন দিয়ে আবার এরম করে এটা দিয়ে দেখতে পাবো আর ওয়েভ, দেন এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, দেন এখানে আইসোইলেকট্রিক লাইন, দেন টি ওয়েভ, দেন আবার শুরু হবে পি ওয়েভ। তো এইখানে আবার একটা লাইন দেখতে, একটার মধ্যে দেখলাম প্রলংগেশন, একটার মধ্যে হচ্ছে শর্ট, এই যে এখানে আবার শর্ট। তো এরকম ভ্যারিয়েবল দেখা যায় লাইন লিডসে। তো মেনলি এটা কি কি ক্ষেত্রে হতে পারে? কমপ্লিট এভি নোডাল ব্লকের ক্ষেত্রে দেখা যায়, এভি নোড কমপ্লিটলি ব্লক থাকলে, বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এগুলো যখন আমরা ডিটেলসে যখন পড়বো কার্ডিওলজি চ্যাপ্টারগুলো ওয়াইজ, তখন আমি আরও ডিটেলসে আলোচনা করব। তো মেনলি এই হচ্ছে পিআর ইন্টারভেল। তো আজকে আমরা প্রত্যেকটা ওয়েভের আমরা অ্যাবনর্ম্যালিটি জানলাম, পি ওয়েভের অ্যাবনর্ম্যালিটি, কিউ ওয়েভের অ্যাবনর্ম্যালিটি, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, দেন কিউআরএস কমপ্লেক্সের অ্যাবনর্ম্যালিটি, দেন জানলাম হচ্ছে কিউটি প্রলংগেশন, ঠিক আছে, শর্ট কিউটি ইন্টারভেলস, দেন পিআর ইন্টারভেলস, এসটি সেগমেন্টের এলিভেশন ডিপ্রেশন, এসটি সেগমেন্ট, টি ওয়েভের কী কী অ্যাবনর্ম্যালিটিস। তো প্রত্যেকটা ওয়েভ, ইন্টারভেলস অ্যান্ড সেগমেন্টস আমরা জানলাম। তো আজকে আমি ইসিজি লেকচার ক্লাস, গত দুদিনের লেকচার ক্লাস মিলে আমি আজকে এই পর্যন্ত ইসিজি ক্লাস ছিল আমার। তো ইসিজি ক্লাস আজকে শেষ হলো। তো আগের দুটো লেকচার ভিডিও বা আজকে মিলে যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।